অনেক স্বপ্ন নিয়ে উড়াল দিয়েছিল ৪৫ জন তরুণ, কিন্তু নিমেষেই সব কিছু শেষ হয়ে গেল। ১৩ই অক্টোবর ১৯৭২ ৪৫ জন যাত্রী নিয়ে আকাশে পাড়ি জমায় উরুগুয়ে ফোর্স ফ্লাইট ৫৭১। হাসি গান আনন্দে ভালোই সময় কাটছিল, কিন্তু হঠাৎ যান্ত্রিক ত্রুটিতে প্লেনটা বরফে ঢাকা দুর্গম আন্দিজ পর্বতে ক্র্যাশ করে। মুহূর্তেই মারা যায় কয়েকজন। বাকি যারা বেঁচে যায় তাদের জীবনে নেমে আসে মৃত্যুর চেয়েও ভয়াবহ দুর্ভোগ। এদিকে উরুগুয়ে সরকার তন্ন তন্ন করে খুঁজেও প্লেনটার কোনো হদিস না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ করে দেয়। কিন্তু তখনও বেঁচে আছে কয়েকজন যাত্রী। তাদের কাছে না আছে খাবার, না আছে ঠান্ডার জন্য পোশাক। সেই সাথে তীব্র তুষারঝড়ে মনে হয় এর চেয়ে বরং নরক ভালো। এদিকে ক্ষুধার যন্ত্রণা, অন্যদিকে চোখের সামনে পড়ে আছে প্রিয়জনের মৃতদেহ। প্রকৃতির এই চরম পরীক্ষাতে তারা দিশেহারা হয়ে পড়ে। তারা এমন কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যা সভ্য সমাজের মুখে কলঙ্ক লেপ্টে দেয়, যেগুলো দেখার পরে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে। এগুলো নিছকই কোনো গল্প না, বরং প্লেন ক্র্যাশে আন্দিজ পর্বতে ৭২ দিন আটকে থাকা কিছু মানুষের সারভাইভ করার সত্যি ঘটনা, যা নিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে সোসাইটি অব দ্য স্নো সিনেমা। সেই গল্পটি আজ আপনাদের শোনাব, যে গল্পটি শোনার পরে আপনার বিবেকের কাছেও প্রশ্ন রয়ে যাবে। তাহলে আসুন গল্পটি শুরু করা যাক। ১৯৭২ সালের অক্টোবর মাস। ওল্ড ক্রিশ্চিয়ান ক্লাব এবং একটি লোকাল ক্লাবের মধ্যে রাগবি ম্যাচ চলছিল। বল হাতে ছুটে চলছিল রবার্তো নামের একজন প্লেয়ার। টিমমেটরা তাকে বারবার বলছিল বল পাস করতে, কিন্তু সে হিরোগিরি দেখাতে বল নিয়ে ছুটেই যাচ্ছিল। কিন্তু এক পর্যায়ে বিপক্ষ দলের খেলোয়াড়রা তাকে ধরে ফেলে। ব্যাস, রবার্তোর হিরোগিরির জন্য ওল্ড ক্রিশ্চিয়ান ক্লাব ম্যাচটি হেরে যায়। ড্রেসিং রুমে এই নিয়ে সবাই রবার্তোকে ব্লেম করছিল। এ সময় মার্সেলো এসে তাদের থামায় এবং বলে, ট্রিপে যাওয়ার টাকা যারা এখনও দেয়নি তারা যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। আসলে তারা সান্তিয়াগোতে ট্রিপে যাওয়ার প্ল্যান করে রেখেছে। সেখানে রাগবি ম্যাচের পাশাপাশি অনেক আনন্দ করার প্ল্যানও তারা করে। এরপরে এসে যায় সেই কাঙ্ক্ষিত দিনটি, ১৩ই অক্টোবর ১৯৭২। সবাই এসে উপস্থিত হয় উরুগুয়ে বিমানবন্দরে। পরিবারকে বিদায় জানিয়ে ফটোশ্যুট করে যাত্রীরা সবাই খুব উৎসাহের সাথে বিমানে চড়ে বসে। ৪০ জন যাত্রী এবং ৫ জন ক্রু নিয়ে বিমানটি উড়ে যায় সান্তিয়াগোর উদ্দেশ্যে। বিমান নিজের গতিতে উঠছিল, আর ভেতরে বসে সবাই আনন্দ হাসি খুশিতে মেতে উঠেছিল। হঠাৎ বিমানটি একটা ঝাঁকি খায়। ঝাঁকি খেয়ে সবাই একটু অবাক হয়। এখন একজন খাতা কলমে বোঝায় তারা এখন মাউন্টেন রেঞ্জের মধ্যে আছে। পর্বতের চূড়া অনেক উঁচু হওয়ায় তারা উপর দিয়ে যেতে পারবে না। তাছাড়া এখানে ঠান্ডা আর গরম বাতাসের মিশ্রণে এক ধরনের সাকশন তৈরি হয়, যা বিমানকে টেনে নিয়ে যায়। তাই বিমানটি এখন পর্বতের তুলনামূলক সুবিধাজনক জায়গা দিয়ে পাশ কাটিয়ে সান্তিয়াগোতে যাবে। কিছুক্ষণ পর পাইলট ঘোষণা দেয় সবাই যেন সিট বেল্ট বেঁধে শান্ত হয়ে বসে, আর কিছুক্ষণের মধ্যেই তারা সান্তিয়াগোতে ল্যান্ড করবে। গন্তব্যতে পৌঁছানোর আনন্দে সবাই উল্লাসে মেতে ওঠে, কিন্তু একটু পরেই যে তাদের উল্লাস আতঙ্কে পরিণত হবে সেটা কেউই টের পায়নি। হঠাৎ বিমানটি ব্যালেন্স হারিয়ে অনবরত ঝাঁকি খেতে শুরু করে। সবাই আতঙ্কে চিৎকার করতে শুরু করে। আসলে কিছুক্ষণ আগে পর্বতের পাশ দিয়ে ক্রস করার সময় বিমানের একটি পাখার সাথে পর্বতের সংঘর্ষ হয়, যেটি তখন কেউই বুঝতে পারেনি। ঝাঁকি খেতে খেতে একসময় বিমানটি আছড়ে পড়ে আন্দিজ পর্বতের একটি শিলাখণ্ডের উপরে। মুহূর্তেই দুই ভাগ হয়ে যায় বিমানটি। পেছনের অংশ সেখানেই আটকে থাকে, আর অবশিষ্ট যাত্রী নিয়ে সামনের অংশ ছুটে যায় আরও কয়েক হাজার মিটার দূর অবধি। গতির জড়তার কারণে সবাই একে অন্যের উপরে আছড়ে পড়ে। সব ভেঙে চুরে তছনছ হয়ে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যায়। চোখ খোলার পরে বিমানের ভেতরে হাহাকার জেগে ওঠে। অনেকে মারা গিয়েছে, অনেকে মারাত্মকভাবে আহত, আর যারা মোটামুটি সুস্থ আছে তারা অন্যদের সাহায্য করার চেষ্টা করছে। তারা কয়েকজন পাইলটের কাছে যায়। রবার্তো বিমানের কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে এয়ারপোর্ট অথরিটির সাথে যোগাযোগের চেষ্টা করে।
কিন্তু সেটি কাজ করছিল না। তাই পাইলটকে জিজ্ঞেস করে এখন তারা কি করবে। কিন্তু পাইলট নিজেও মারাত্মকভাবে আহত হয়েছে। মৃত্যুর মুহূর্তে শুধু একটা কথাই বলে, এখন তাদের শুধুমাত্র সৃষ্টিকর্তাই বাঁচাতে পারেন। যদিও পাইলটের এই কথার মর্মার্থ তারা তখনও বুঝতে পারেনি। ভয়াবহ দিন পেরিয়ে রাত নামে, সেই সাথে প্রচণ্ড ঠান্ডা তাদের জমিয়ে দেয়। তারা বুঝতে পারে বিমান ক্র্যাশ করাতে তারা না মরলেও ঠান্ডার কারণে তারা ঠিক মরে যাবে। একে তো শরীর ভর্তি মারাত্মকভাবে ইনজুরি, তার উপর আবার অসহনীয় ঠান্ডা। যন্ত্রণা ভুলে থাকতে তারা চিৎকার করে কাঁদতে শুরু করে, যদি বা এতে যন্ত্রণা কিছুটা কমে। একসময় বুদ্ধি করে তারা একে অপরের গা ঘেঁষে শুয়ে পড়ে। এতে ঠান্ডার হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবে। বিভীষিকাময় রাত কেটে গিয়ে সকাল হয়। যারা তখনও সুস্থ ছিল বাইরে বেরিয়ে এসে বুঝতে পারে তাদের অনেক প্রিয়জনকেই তারা অলরেডি হারিয়ে ফেলেছে। তাদের বন্ধু মার্তিনিস সহ বেশ কয়েকজন মরে গিয়েছে। গ্যাস্টন, ড্যানিয়েল, গুইডো, অ্যালেক্সিস বিমান ক্র্যাশের সময় পেছনের খণ্ডের সাথে হারিয়ে গেছে। নান্দো আর তার বোন সুজি তখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তারা মৃত ব্যক্তিদের কিছুটা দূরে রেখে আসে আর আহতদের উদ্ধার করে ট্রিটমেন্ট দেবার চেষ্টা করে। বিমানের ভাঙা অংশটিও তারা পরিষ্কার করে কোনো রকমে থাকার মতো ব্যবস্থা করে। একটা ব্যাগ থেকে তারা কিছু খাবার পায়। সেগুলো ভাগাভাগি করে প্রাণ বাঁচাতে যতটুকু প্রয়োজন ততটুকু খাবার খেয়ে রেস্ট নিচ্ছিল। হঠাৎ আকাশ থেকে উদ্ধারকারী বিমানের আওয়াজ ভেসে আসে। তারা সাহায্য চেয়ে চিৎকার করে, কিন্তু কোনো লাভ হয় না। বিমানটি এতটাই দূরে যে তাদের দেখতে বা শুনতে পাবে না। রাতে বিমানের ছিদ্র এবং খোলা জায়গাগুলো কাপড় আর ব্যাগ দিয়ে আটকে দেওয়া হয়, যাতে ভেতরে বেশি ঠান্ডা না ঢুকতে পারে। কিন্তু ঠান্ডার চেয়েও তাদের আরও বেশি দুশ্চিন্তায় ফেলেছিল, আজ রাতে না জানি কতজন মরবে। তবুও তাদের মনে আশা জন্মায়, কাল হয়তো উদ্ধারকারী বিমানটি আবারও ফিরে আসবে এবং তারা নিশ্চয়ই উদ্ধার পাবে। সকালে তারা বিমানটিকে দূর আকাশে দেখতে পায়। পাইলটের দৃষ্টি আকর্ষণ করতে বরফের ওপরে ক্রস চিহ্ন আঁকে, হাত নাড়িয়ে চিৎকার করে, কিছু সময়ের জন্য উল্লাসে মেতে ওঠে। ভাবে বিমানটি আকাশ থেকে ভূপৃষ্ঠে নেমে আসবে এবং তাদের উদ্ধার করে নিয়ে যাবে। কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না। তারা অপেক্ষা করতে করতে একসময় হতাশ হয়ে যায়। বিমানটি তাদের খুঁজে না পেয়ে ততক্ষণে অন্যদিকে চলে গিয়েছে। সবাই বুঝতে পারে তারা এমন একটি জায়গায় আছে, কুয়াশার কারণে ওপর থেকে তাদের দেখতে পাওয়া প্রায় অসম্ভব। তাই সারভাইভ করতে হলে তাদের নিজেদেরই কিছু করতে হবে। নুমা বলে বিমানের হারিয়ে যাওয়া পেছনের অংশে ব্যাটারি আছে, তারা সেটার সাহায্যে কমিউনিকেশন সিস্টেম অ্যাক্টিভ করে সিগন্যাল পাঠাতে পারবে। তাই নুমা এবং আরও ২-৩ জন মিলে সেই হারিয়ে যাওয়া অংশের খোঁজে বেরিয়ে পড়ে। কিছু দূর যাবার পরে পেছনে তাকিয়ে দেখে তাদের বিমানটির অংশটি একদমই দেখা যাচ্ছে না। তারা নিশ্চিত হয়ে যায় সামান্য দূর থেকে যখন তাদের অবস্থান এতটা অস্পষ্ট হয়ে গিয়েছে, তার মানে ওপর থেকে তাদের দেখতে পাওয়া একদম অসম্ভব। পর্বতের ওপরের সাইডে তুষার ধস দেখতে পেয়ে তারা আর সামনে না এগিয়ে নিজেদের ডেরাতে ফিরে আসে। বিমান দুর্ঘটনায় পরে ৬ দিন কেটে গিয়েছে। তাদের কাছে অবশিষ্ট শেষ খাবারটুকুও ফুরিয়ে গিয়েছে। খিদের জ্বালায় একজন তো নিজের শরীরের ঘা থেকে শুকিয়ে যাওয়া চামড়াও খেতে শুরু করে দিয়েছে। খিদের যন্ত্রণায় তাদের ভেতরে পশুত্ব জেগে উঠতে শুরু হয়। রবার্ট তো একসময় বলেই ফেলে, এখানে যা কিছু আছে তাই দিয়েই আমাদের খাদ্যের চাহিদা মেটানো উচিত। আর যা কিছু বলতে যে বাইরে রেখে আসা মৃত মানুষগুলোকেই বোঝানো হচ্ছে, যেটা আর কারোরই বুঝতে বাকি থাকে না। মার্সেলো এবং নুমা যদিও মানবিক দিক বিবেচনায় এই প্রস্তাবকে নাখুশ করে দেয়, কিন্তু নান্দো সহ আরও অনেকেই রবার্টোর সাথে সহমত পোষণ করে, কারণ ৭ দিন ৭ রাত তারা প্রায় না খাওয়া। এই মুহূর্তে তাদের প্রোটিনের দরকার, কারণ প্রোটিনের অভাবে তাদের প্রস্রাব পর্যন্ত কালো হয়ে গিয়েছে।
তাই বেঁচে থাকতে তাদের এখন মৃত মানুষগুলোকেই খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবুও পরের দিনটাও তারা নিজেদের কন্ট্রোল করে রাখে। একজন প্যাকেট থেকে সিগারেট বের করে চিবিয়ে খেতে শুরু করে, আরেকজন জুতার ফিতে চুষতে শুরু করে। অন্যরা অনাহারে দিনটা পার করে দেয়। রাতে দুঃখজনকভাবে নান্দোর বোন সুজি মারা যায়। সকালে নান্দো তাকে বরফের মাঝে কবর দেয়। সেই দিনটিও কেটে যায় না খেয়ে। রাতে মঞ্চ নামের একজন খিদের যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। অন্যরাও ঠোঁটে ঠোঁট কামড়ে খিদে সহ্য করে চুপ করে বসে থাকে। কেটে যায় 9টি রাত। পরের দিন সবাই খিদে আর হতাশায় ভেঙে পড়ে। কেউ কেউ তো মরে যাবার পরে তাদের দেহ অন্যদেরকে খাবার পারমিশনও দিয়ে দেয়, যাতে অন্যরা অন্তত সারভাইভ করতে পারে। তারা আর এক মুহূর্তেও খিদে সহ্য করতে না পেরে নিজেদের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কয়েকজন বাইরে গিয়ে বরফ থেকে লাশ বের করে কাটাকুটি শুরু করে দেয়। তাদের কাছে অনুপ্রেরণা পেয়ে আরও অনেকেই মাংস খেতে বেরিয়ে যায়। সকল বিবেক, বুদ্ধি, নৈতিকতা, মনুষ্যত্ব আন্দিজ পর্বতে ছুঁড়ে ফেলে। স্বজাতি খেয়ে ফেলার মতো জঘন্য পাপ করতে তারা একটুও দ্বিধাবোধ করে না। এই মুহূর্তে বেঁচে থাকার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিচ্ছুই নেই। তারা নিজেদের কাজ ভাগাভাগি করে নেয়। ফিটো নামের একজন মৃতদেহগুলোকে তুলে আনত, অন্য 3 জন মিলে লাশগুলোকে কাটাকুটি করত, আর বাকি যারা ছিল তাদের এই দৃশ্য দেখার মতো সাহস ছিল না, তাই রেখে দেওয়া মাংসের টুকরোগুলো খেত। যদিও তখনও 2-4 জন নিজেদের মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখতে পেরেছিল। যাই হোক, মাংস খেয়ে তারা অনেকটাই এনার্জি পেয়ে যায়। আরও একটা দিন কাটিয়ে দেয়। পরের দিন তারা একটা ব্রিফকেস খুঁজে পায়, যেটি বরফে ঢাকা পড়েছিল। ব্রিফকেস খুলে তারা একটা রেডিও দেখতে পায়। অনেক চেষ্টার পরে রেডিওতে সিগন্যাল আসে, কিন্তু রেডিওতে প্রথম যে নিউজটা শোনা যায় তাতে তাদের হৃদয় ভেঙে চুরে তছনছ হয়ে যায়। নিউজে জানানো হয়, যেহেতু বিমান দুর্ঘটনার পরে 10 দিন কেটে গিয়েছে, তাই অথরিটির প্রোটোকল অনুযায়ী উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ ওরকম দুর্গম পরিবেশে মানুষের পক্ষে 10 দিন সারভাইভ করা সম্ভব না। তাই ধরে নেওয়া যায় সকলেই মারা গেছে। তারা খুবই হতাশ হয়ে পড়ে, কিন্তু পুরোপুরি হাল ছেড়ে দেয় না। তারা বুঝতে পারে এই মুহূর্তে যা করার তা তাদের নিজেদেরই করতে হবে, আর এর জন্যই বিমানের হারিয়ে যাওয়া অংশ খুঁজে পাওয়া জরুরি, কারণ সেখানে ব্যাটারি আছে। সেটার সাথে কমিউনিকেশন বোর্ড জুড়ে দিয়ে তারা সিগন্যাল পাঠাতে পারবে। আর তাই নুমা, গুস্তাবো আর মাসপন্স বেরিয়ে পড়ে বিমানের হারিয়ে যাওয়া অংশের খোঁজে। তারা মূল অংশটা খুঁজে না পেলেও বিমানের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে। সেই সাথে খুঁজে পায় নিজেদের বন্ধুসহ আরও কয়েকজনের লাশ। তারা প্রিয় বন্ধুদের মৃতদেহকে শেষবারের মতো আলিঙ্গন করে। এদিকে ডেরাতে যারা ছিল তারা চিন্তিত হয়ে পড়ে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, রাতে তাপমাত্রা আরও 20 থেকে 30 ডিগ্রি নেমে যাবে। ঠান্ডায় জমে গিয়ে ওরা নির্ঘাত মরে যাবে, তাই ওরা হয়তো আর বেঁচে ফিরতে পারবে না। রাতে সত্যি তারা ঠান্ডায় জমে যাচ্ছিল। কোনো রকমে একে অপরকে জড়িয়ে ধরে, অনবরত আঘাত করে নিজেদের রক্ত চলাচল ঠিক রাখার চেষ্টা করছিল। অবশেষে ঠান্ডাকে জয় করে তারা রাতটা পার করে দেয়। সকালে বরফের কফিনের মধ্যে থেকে তারা বেরিয়ে আসে। তাদের শরীর ঠান্ডায় জমে হিম হয়ে গিয়েছিল। সূর্যের তাপে তারা কিছুটা শক্তি সঞ্চয় করে আবারও ডেরাতে ফিরে আসে। ফিরে আসার পরে নান্দো নুমাকে জিজ্ঞেস করে উপরে সে কি দেখেছে, তাদের বেঁচে ফেরার কোনো সম্ভাবনা আছে কিনা। নুমা জানায় সে চারিদিকে বিস্তীর্ণ বরফ ছাড়া আর কিছুই দেখতে পায়নি। কিন্তু নান্দো জানায় আরেকটু পশ্চিমে এগিয়ে গেলে পর্বতের পেছনেই চিলি অবস্থিত। তারা সেখানে পৌঁছাতে পারলেই মুক্ত হয়ে যাবে। দুর্ঘটনার পরে 17 দিন কেটে যায়। মানুষের মাংস খেয়ে তারা নিজেদের কোনোভাবে বাঁচিয়ে রেখেছে।
কিন্তু মানসিকভাবে তো তারা প্রায় মৃত। তাই নিজেদেরকে মানসিকভাবে চাঙ্গা করতে তারা মজার মজার গল্প করতে শুরু করে। কিছুক্ষণের জন্য হাসি তামাশায় মেতে ওঠে, কিন্তু তাদের এই আনন্দ বোধ হয় প্রকৃতি সহ্য করতে পারেনি। তাই বরফের একটা বড় ঢেউ এসে তাদের উপরে আছড়ে পড়ে। বাইরে তুষার ঝড় শুরু হয়ে গেছে। বরফের বড় বড় ঢেউ এসে তাদের বিমানের টুকরোটাকে ঢেকে ফেলে। নিজেরাও বরফের নিচে ঢাকা পড়ে যায়। বাঁচাও বাঁচাও আর্তনাদে সবাই ছটফট করতে শুরু করে। রয় নামের একজন কোনো রকমে জানালা দিয়ে বের হয়। এরপরে ফিটোকে টেনে তোলে। এরপরে তারা বাকিদেরকেও টেনে বরফের মধ্যে থেকে বের করে, যদিও ততক্ষণে দু একজন মারাও গিয়েছে। এই ঘটনা সামাল দিতে না দিতেই আবারও আরেকটি বরফের ঢেউ এসে তাদের উপরে আছড়ে পড়ে। বরফে আটকে পড়ে দম বন্ধ হয়ে আসছিল। অনেকক্ষণ পরে কোনোভাবে একটা ফুটো দিয়ে অক্সিজেন চলাচলের ব্যবস্থা করা হয়। সবাই শ্বাস নিতে পারে। অবশ্য ততক্ষণে অনেকের শ্বাস চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। এই ধাক্কা সামলাতে না পেরে 8 জন সেই রাতেই মারা যায়। বাকিরাও কতক্ষণ বেঁচে থাকতে পারবে জানে না, কারণ বরফের প্রাচীর থেকে বের হতে না পারলে মৃত্যু নিশ্চিত। 2 দিন হয়ে গিয়েছে তারা এভাবেই আটকে আছে। অক্সিজেন দিয়ে না হয় শ্বাস প্রশ্বাস চালাতে পারছে, কিন্তু খিদে মেটাবে কি দিয়ে? বাধ্য হয়ে তারা এবার সদ্য মৃত প্রিয় বন্ধুদের মাংস খেতে শুরু করে, যাদের সাথে 2 দিন আগেও তারা হাসি আনন্দে খুনসুটিতে মেতে উঠেছিল। জীবনের এর চেয়ে বড় নির্মম পরিস্থিতি আর কী বা হতে পারে? সবাই হাত গুটিয়ে বসে থাকলেও নুমা একটা লাঠি আর পা ব্যবহার করে বিমানের জানালা দিয়ে বরফের চাঁইগুলো ভেঙে সরানোর চেষ্টা করছিল। অনেক চেষ্টার পরে অবশেষে নুমা বরফের চাঁইগুলো ভেঙে ফেলে। তারা টানা 4 দিন পরে আবারও খোলা আকাশ দেখতে পায়। এই পরিস্থিতিতেও বেঁচে থাকার খুশিতে তারা কিছুক্ষণ আনন্দ উল্লাস করে। কেটে যায় আরও কয়েকটা দিন। 34তম দিনে এসে আর্তুরও খুব অসুস্থ হয়ে পড়ে। তার ফুসফুসে পানি জমে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছিল। সবাই অনেক চেষ্টার পরেও তাকে আর বাঁচাতে পারে না। দুর্ঘটনার 36তম দিনে নুমা, রবার্তো, নান্দোসহ 4 জনের একটা দল পূর্ব দিকে আর্জেন্টিনার উদ্দেশ্যে হাঁটা ধরে। কিন্তু কয়েক ঘন্টা হাঁটার পরে নুমা ব্যালেন্স হারিয়ে গড়িয়ে পড়ে যায়। বরফের চাই সরাতে পা দিয়ে বিমানের জানালা ভাঙতে গিয়ে তার পায়ে আঘাত লেগেছিল। সেখানে ইনফেকশন হয়ে সে আর হাঁটতে পারছে না। তাই নুমা আবারও ডেরাতে ফিরে আসে। রবার্তো আর তার দল হাঁটা চালিয়ে যায়। 2 দিন পরে বাকি 3 জনেও ফিরে আসে। নান্দো এসে নুমাকে জানায় তারা আর্জেন্টিনা খুঁজতে গিয়ে বিমানের সেই হারিয়ে যাওয়া অংশটিকে খুঁজে পেয়েছিল। সেখানে তারা কয়েকটি ব্রিফকেস, গরম কাপড়, মদ, চকলেট আর সিগারেটও পেয়েছে। নান্দো নুমাকে একটা চকলেট খাবার জন্য দেয়। নুমা গপ গপ করে সেটা খেয়ে নেয়। নান্দো বলে তারা বিমানের ব্যাটারিটাও খুঁজে পেয়েছে, আর তাই পোর্টেবল রেডিওটা নিতেই এখানে ফিরে এসেছে, যেটা দিয়ে কমিউনিকেশন সিস্টেম চালু করা যাবে। এরপরে নান্দো, রবার্তো, টিনটিন আর রয় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আবারও বিমানের ওই অংশের দিকে বেরিয়ে পড়ে। নুমারও তাদের সাথে যেতে ইচ্ছে করছিল, কিন্তু উপায় নেই। রবার্তো আর রয় মিলে কমিউনিকেশন সিস্টেমটি চালু করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি কাজ করে না। অবশেষে আবারও তাদের হতাশ হতে হয়। এদিকে ডেরাতে আবারও খাবারের সংকট তৈরি হয়ে গিয়েছে। খাবার মতো আর মৃতদেহ অবশিষ্ট নেই। তাই হাড়ের সাথে যতটুকু মাংস লেগে আছে সেগুলো খেয়েই কোনো রকমে তারা খিদে মেটানোর চেষ্টা করছে। নুমার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। সে একেবারেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। পাঞ্ছো তাকে অনেকবার অনুরোধ করে একটু খাওয়ার জন্য, কিন্তু নুমা জানায় তার সময় ফুরিয়ে আসছে, সে মারা যাচ্ছে। তাই খেয়ে আর কি লাভ? নুমা হতাশ হয়ে বলে, আমার মাত্র 25 বছর বয়স, এখনও জীবনে অনেক কিছুই করা বাকি।
আমি আবার আমার বাবা মা ভাই বোনদের দেখতে চাই, আমি নাচতে চাই, নিজের স্বপ্ন পূরণ করতে চাই। হয়তো সেসব আর সম্ভব হবে না। নুমা আর পাঞ্ছো দুজনেই ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে রবার্তো, রয়, নান্দোরা তাদের শেষ চেষ্টাতেও ব্যর্থ হয়ে ফ্রাস্ট্রেশন নিয়ে ডেরাতে ফিরে আসে। তারা জানায় রেডিও কাজ করেনি, কিন্তু তারা সেখানে ওয়াটারপ্রুফ ফ্যাব্রিক্স খুঁজে পেয়েছে, যা দিয়ে তারা স্লিপিং ব্যাগ বানাতে পারবে। আর এটা তাদেরকে ডেরার বাইরেও টিকে থাকতে সাহায্য করবে। অর্থাৎ তারা আন্দিজ পর্বত থেকে বের হবার একটা চেষ্টা করে দেখতে পারে। দুর্ঘটনার 58 দিন পেরিয়ে গেছে। ফ্যাব্রিক্সগুলো সেলাই করে স্লিপিং ব্যাগ তৈরি করা হচ্ছিল। পাশাপাশি তারা রেডিওতে নিউজ শুনছিল। সরকার নাকি আবারও রেস্কিউ মিশন চালু করতে যাচ্ছে, যাতে যাত্রীদের মৃতদেহগুলো খুঁজে পাওয়া যায়। রবার্তো নিউজ শুনে বিরক্ত হয়ে ফ্রাস্ট্রেশন স্লিপিং ব্যাগটা ছিঁড়ে রাগ করে চলে যায়। তারা নিজেদের ওপর থেকে আত্মবিশ্বাস একেবারেই হারিয়ে ফেলেছিল। আত্মবিশ্বাস হারিয়ে না ফেলেই বা কি উপায়? কোনো কিছুই তো তাদের অনুকূলে নেই। পরের দিন সকালে নিজেদের মন মেজাজ চাঙ্গা করতে তারা কিছুটা হাসি তামাশা করে। টিনটিনও ক্যামেরা নিয়ে ফটোশ্যুট শুরু করে দেয়। তাকে সঙ্গ দিতে অনেকেই বিভিন্ন পোজ দিয়ে ফটো ওঠাতে শুরু করে, যদিও তারা জানে না কেনই ফটো তুলছে আর কাকেই বা এই দুর্বিষহ ফটোগুলো তারা দেখাবে। যদি কখনো ফটোগুলো তাদের পরিবারের কাছে পৌঁছায়, তখন হয়তো তারা কেউ বেঁচেই থাকবে না। সেই রাতে জীবন যুদ্ধে হার মেনে নুমাও পরপারে বাড়ি জমায়। মৃত্যুর আগে সে নান্দকে তার মৃতদেহ তাদেরকে খাওয়ার অনুমতি দিয়ে যায়। নুমা মরে যাবার পর তার হাতে একটা চিরকুট পাওয়া যায়। সে লিখেছে, বন্ধুদের জন্য জীবন উৎসর্গ করার চেয়ে শ্রেষ্ঠ ভালোবাসা দুনিয়াতে আর কিছুই নেই। নুমার মৃত্যু সবার মনেই দাগ কেটে যায়, কারণ সে একজন হার না মানা লড়াকু সৈনিক ছিল। সে শুধু নিজের জন্য না, বরং সবার জন্যই লড়াই করত। নুমার মৃত্যুতে তারা আরও বেশি আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে। তারা সিদ্ধান্ত নেয়, যা কিছুই হোক তারা এখান থেকে বের হবেই। পরের দিন পর্যাপ্ত খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রবার্তো, নান্দো এবং আরেকজন সহযাত্রী বেরিয়ে পড়ে। বেরিয়ে যাবার আগে নান্দো কার্লিটোসকে অনুমতি দিয়ে যায়, যদি প্রয়োজন হয় তবে ওরা চাইলে তার মা এবং বোন সুজির মৃতদেহ খেয়ে নিতে পারে। ওরা তিনজন পশ্চিম দিকে চিলির উদ্দেশ্যে হাঁটা ধরে। দুদিন অক্লান্তভাবে অসহনীয় ঠান্ডা সহ্য করে যখন তারা পর্বতের একটা চূড়ায় পৌঁছায়, তখন দেখে যেদিকে চোখ যায় শুধু পর্বতের অসংখ্য চূড়া। জনবানবের চিহ্নও নেই। কিন্তু নান্দো ধারণা করে সামনের দিকে বরফ কমে গিয়ে পাথর এবং সবুজ উদ্ভিদ দেখা যাচ্ছে। তাই ওখানে নিশ্চয়ই সমুদ্র আছে এবং ওই দিকটাতে গেলে তারা অবশ্যই চিলিতে পৌঁছাতে পারবে। তারা হিসেব করে দেখে সেখানে যেতে 10 থেকে 12 দিন সময় লাগবে, কিন্তু তাদের কাছে শুধুমাত্র সপ্তাহখানেকের খাবার আছে। তাই তারা সিদ্ধান্ত নেয় তাদের একজন সহযাত্রী আবারও ডেরাতে ফিরে যাবে আর বাকি দুজন এগিয়ে যাবে। এতে অবশিষ্ট খাবার তারা 10 দিন চালিয়ে নিতে পারবে। সেই মোতাবেক একজন ফিরে যায়। রবার্তো আর নান্দো সমুদ্র লক্ষ্য করে এগোতে শুরু করে। দুজনে অক্লান্তভাবে এগিয়ে চলে। 10 দিন হাঁটার পরে একসময় আন্দিজের বরফের স্তরগুলো শেষ হয়ে যায়। শক্ত খড়মড়ে পাথর ভেসে ওঠে। সেদিনের মতো তারা হাঁটা থামায়। রাতে তাদের কাছে থাকা এক টুকরো মাংস রবার্তো খায়। মাংসের টুকরোটা পচে গিয়েছিল, তাই খাওয়ার পরে রবার্তো বমি করে ফেলে। পরের দিন সকালে তারা অবশেষে নদীর একটা ধারাতে পৌঁছায়। প্রাণ ভরে বিশুদ্ধ পানি পান করে। শুধু তাই নয়, ঠিক যেন দেবদূতের মতো তারা একজন কাউবয়কেও দেখতে পায়। তারা নদীর এপার থেকে চিৎকার করে সাহায্য চায়।
কাউবয় তাদের কথা কিছুই বুঝতে পারছিল না, তাই একটা কাগজ আর কলম ছুঁড়ে দেয়। সেটাতে তারা লিখে নিজেদের পরিস্থিতি জানিয়ে সাহায্যের জন্য অনুরোধ করে। শেষমেশ এয়ার রেস্কিউ সার্ভিসেও তাদের বেঁচে থাকার খবরটি টেলিগ্রামের মাধ্যমে পৌঁছে যায় যে অবিশ্বাস্যভাবে বিমান দুর্ঘটনা থেকে বেঁচে 2 যাত্রী সান ফার্নান্দোতে পৌঁছেছে। এয়ার রেস্কিউ সার্ভিস অথরিটি হতবাক হয়ে যায়। তাদের ভেতরে অনুশোচনাও হয়, কারণ তারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। আন্দিজে তারা রেস্কিউ টিম পাঠিয়ে দেয়। এদিকে রবার্তো আর নান্দো কাউবয়ের বাড়িতে আশ্রয় পেয়েছে। তারা অনেকদিন পরে ভালো খাবার পেয়ে গপ গপ করে খেতে শুরু করে। একদল সাংবাদিক এসে তাদের বেঁচে ফেরার হিরোইক কাহিনী শুনতে ভিড় জমায়। ডেরাতে যারা ছিল, রেডিওতে তারা রেস্কিউ টিম আসার খবরটা পেয়ে যায়। তারা অনেক দিন পরে পরিবারের কাছে ফেরার আনন্দে নিজেদের পরিষ্কার আর পরিপাটি করতে লেগে পড়ে। আর গুস্তাভো ব্যস্ত হয়ে পড়েছিল তার মৃত সহযাত্রীদের শেষ স্মৃতিময় জিনিসগুলো সংগ্রহ করার কাজে। সে তাদের স্মরণে জিনিসপত্রগুলো সুটকেসে ভরে নেয়। এগুলো সে সাথে করে নিয়ে যাবে। রবার্তোর কাছে এক পোটলা মাংসের টুকরো অবশিষ্ট ছিল। সে সবার আড়ালে সেটি সান ফার্নান্দোর মাটিতে পুঁতে রাখে। রেডিওতে বেঁচে থাকা যাত্রীদের নাম অ্যানাউন্স করা হচ্ছিল। ডেরাতে বিধ্বস্ত বিমানের গায়ে হেলান দিয়ে বসে তারা নিজেদের নামগুলো রেডিওতে শুনছিল আর অপেক্ষা করছিল কখন তারা বাড়ি ফিরবে। হঠাৎ সাই সাই করে 2 বিমান তাদের মাথার ওপর দিয়ে চক্কর দেয়। সবাই উল্লাসে ফেটে পড়ে। বিমান এসে আন্দিজের অভিশপ্ত কবরস্থানে নামে। একে একে সবাইকে বিমানে তুলে নেওয়া হয়, কিন্তু সমস্যা বাধে গুস্তাভোকে তোলার সময়। উদ্ধারকর্মী জানায় এখান থেকে কোনো কিছু সঙ্গে নেওয়া যাবে না, তাই ফেরার আগে তাকে সুটকেস ফেলে আসতে হবে। কিন্তু গুস্তাভো জেদ ধরে বসে পড়ে। তার মৃত বন্ধুদের জিনিসপত্রগুলো না নিয়ে সে কোনোভাবেই ফিরবে না। শেষে বাধ্য হয়ে উদ্ধারকর্মী তাকে সুটকেস নিয়েই বিমানে ওঠার অনুমতি দেয়। চলে যাবার সময় বিমানের জানালা দিয়ে তারা শেষবারের মতো জায়গাটার দিকে তাকায়। এখানে তারা প্রিয়জন, সহযাত্রী থেকে শুরু করে নিজেদের মনুষ্যত্ব, বিবেক সব কিছু হারিয়েছে। 22 ডিসেম্বর 1972 বিমান দুর্ঘটনার 72 দিন পরে 16 জন জীবন্ত সার্ভাইভারকে আন্দিজ থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। মৃত্যুর কোল থেকেও তারা ফিরে আসে পরিবার, আত্মীয় স্বজনের কাছে। সবাই যেখানে ধরে নিয়েছিল তারা মরে গিয়েছে, সেখান থেকে জীবন্ত ফিরে আসা মিরাকল ছাড়া আর কিছুই নাই। তাই এই মিরাকল এক নজর দেখার জন্য অসংখ্য মানুষ এসে ভিড় জমায়, তাদের অভিবাদন জানায়। তারা এখন শুধু ন্যাশনাল না, বরং ইন্টারন্যাশনাল হিরো। যদিও তারা এখন ইন্টারন্যাশনাল হিরো হয়ে উঠেছে, পরিবারের কাছেও ফিরে এসেছে, কিন্তু ভেতরে তো তারা বাকিদের মতোই মৃত, হিংস্র পশু, আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাদের হয়তো বাকিটা জীবন এই অনুশোচনা নিয়েই কাটিয়ে দিতে হবে। ডাক্তার, অথরিটি, সমাজ, দেশ বিদেশের রিপোর্টাররা তাদের বেঁচে ফেরার সমস্ত কাহিনী বারবার জানতে চায়, কিন্তু তারা কি বলবে? তাদের করুণ, নৃশংস, অমানসিক গল্পটি শোনার পরে কি সভ্য সমাজ আর তাদের মেনে নেবে? তাদের পরিবার কি তাদের মেনে নেবে? সেই সব মৃত মানুষ যাদের তারা খেয়ে ফেলেছে, তাদের পরিবার কি কখনো তাদের ক্ষমা করবে? আচ্ছা, আপনি নিজেই কি তাদের কর্মকাণ্ডগুলো মেনে নিতে পারবেন? দর্শক, এতক্ষণ যে গল্পটি বলছিলাম তা সম্পূর্ণ সত্যি ঘটনা। আন্দিজের সেই দুর্ঘটনার পরে বেঁচে ফেরাদের অনেকেই এখনও বেঁচে আছে। এমনকি 2022 সালের 13ই অক্টোবর এই দুর্ঘটনার 50তম বার্ষিকীও পালন করা হয়। অনুষ্ঠানে রবার্তো সহ আরও কয়েকজন সেই নৃশংস, ঘৃণ্য সময়টার আবারও স্মৃতিচারণ করে। আন্দিজের ঘটনা নিয়ে দিয়ের্স দল অ্যালাইভ, দ্য স্টোরি অব আন্দিজ সার্ভাইভার্স নামে একটি বই লেখেন। এছাড়া 1993 সালে হলিউডে একটি সিনেমাও মুক্তি পায়, আর সর্বশেষ সম্প্রতি নেটফ্লিক্সেও
সেই ঘটনা নিয়ে সোসাইটি অব দ্য স্লো সিনেমা মুক্তি দিয়েছে, যেটির গল্প আজ আপনাদের শোনালাম। পৃথিবীর অন্যতম সেরা সার্ভাইভালের গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। এরকম বিস্ময়কর গল্প নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, তাই আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।